আসসালামু আলাইকুম। ক্লাস 10 আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরিবেশ ও মানব স্বাস্থ্য। তো পরিবেশ কীভাবে মানব স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলছে সেগুলো আমরা দেখব। যে বিভিন্ন পরিবেশজনিত কারণে মানুষের মধ্যে বিভিন্ন রোগের বিস্তার ঘটছে। তো সেগুলো কি কি রোগ কেন হয় সেগুলো সম্পর্কে একটু জানব। মানব স্বাস্থ্যের ওপর পরিবেশের যে প্রভাব সেটা তো অনস্বীকার্য, কারণ পরিবেশ দূষিত হলে সেই পরিবেশেই বসবাস করছে মানুষ, তাহলে পরিবেশ দূষণ ঘটলে তার বিরূপ প্রভাব মানব স্বাস্থ্যের ওপর এসে পড়বে। যেমন ধরো শব্দ দূষণ থেকে মানুষের মানসিক স্বাস্থ্য বিঘ্নিত হয়, তেমনি বায়ু দূষণ ঘটলে মানুষের বিভিন্ন ফুসফুসের রোগ সৃষ্টি হয়, বিভিন্ন ধরনের রোগের শিকার কিন্তু হয়। আবার জল দূষণ ঘটলে ধরো কলেরা, টাইফয়েড, আমাশয় এই ধরনের রোগ হয়। তো পরিবেশের এই দূষিত পদার্থ টক্সিক বা অধিবিষ, যেগুলো পরিবেশের দূষিত পদার্থ থেকে মানুষের কিন্তু ক্যান্সারও হতে পারে। তো এই দূষণ এবং কতকগুলো রোগ যেগুলো তোমাদের সিলেবাসে আছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রথম যে রোগগুলো নিয়ে আলোচনা করব সেগুলো ফুসফুসের রোগ। প্রথম হচ্ছে অ্যাজমা বা হাঁপানি। অ্যাজমা বা হাঁপানি দেখো এটা একটি দীর্ঘকালীন শ্বাসতন্ত্রীয় রোগ বলতে পারো, যাতে শ্বাসনালী, তারপরে তোমার বিভিন্ন প্রদাহজনিত কারণে শ্বাসনালীতে বায়ু চলাচলের পথ যদি বন্ধ হয়ে যায় তাহলে শ্বাসকষ্টর সমস্যার সৃষ্টি হয়। এছাড়াও এই রোগে কাশি, হাঁচি, বুকে চাপ, দম বন্ধ এই ধরনের কষ্টও কিন্তু হয়। তার মানে অ্যাজমা বা হাঁপানি মানে হচ্ছে মেনলি কি না, শ্বাসকষ্টজনিত যে রোগ, শ্বাসকষ্টজনিত রোগ। তো এই শ্বাসকষ্ট বা হাঁপানি বা অ্যাজমা হয় কেন না, দেখো বায়ুতে মিশে থাকা বিভিন্ন ধরনের ধুলো, বালি, পরাগ রেণু, যেগুলো আমাদের অ্যালার্জি সৃষ্টি করতে পারে, আমাদের শ্বাসনালীতে আটকে গিয়ে আমাদের শ্বাসকষ্টের সৃষ্টি করতে পারে, সেই ধরনের পদার্থ কি হয়, যেগুলোকে আমরা বলি অ্যালার্জেন। যে সমস্ত পদার্থ, যেমন ধরো কি বলতে পারি, পরাগ রেণু, ধুলো, ধোঁয়া, এরকম আরও কিছু পদার্থ আছে, দূষক পদার্থ, বিভিন্ন ছত্রাক হতে পারে, ঝুল হতে পারে, এই সমস্ত পদার্থ যেগুলোকে অ্যালার্জেন বলা হয়, এদের বলা হচ্ছে অ্যালার্জেন। অ্যালার্জেন মানে যারা অ্যালার্জি সৃষ্টি করতে সক্ষম। তো এরা কি করে না, এই সমস্ত বিভিন্ন গৌণ দূষকগুলো, যেমন পরাগরেণু, ধুলো বললাম, ছত্রাক বললাম, বিভিন্ন প্রাণীর মল হতে পারে। এছাড়াও আরও কিছু পদার্থ আছে, যেমন ওজোন গ্যাসের কথা শুনেছ, O3 বা O3 লিখছি, ওজোন গ্যাস। তারপরে তোমার ফর্মালডিহাইড, প্যান, পারক্সি অ্যাসিটাল নাইট্রেট, এই সমস্ত বইতে অ্যালার্জেন কি করে না, অ্যালার্জেনগুলো অ্যাজমা বা হাঁপানির যে প্রকোপ সেটা বৃদ্ধি করে দেয়। তো এইগুলো কি হয় না, আমাদের যে শ্বাসনালী, সেই শ্বাসনালী পথে আটকে যায়। শ্বাসনালী পথে কী থাকে, তরল মিউকাস থাকে। তো সেই তরল মিউকাসে এই পদার্থগুলো যদি আটকে যায় তাহলে শ্বাসনালীর পথটা, বায়ু চলাচলের পথটা কি হয়, ব্যাহত হয়। তখন আমাদের কি হয়, এই রোগে খুব কষ্ট হয়, শুয়ে থাকতে পারে না, মাথা নিচু করে হাঁপাতে থাকে, মুখের মধ্যে সাঁই সাঁই করে শব্দ হতে থাকে,
তখন ইনহেলার যদি নেওয়া হয় কিছুটা, যদি অক্সিজেন তার ভেতরে পাঠানোর চেষ্টা করা হয় তাহলে একটু কষ্ট লাঘব হয়। এছাড়াও বিভিন্ন কলকারখানার ধোঁয়া, গৃহের যে কয়লা, তেলের দহন এবং কলকারখানায় সৃষ্ট যে সালফার ডাইঅক্সাইড, এগুলোও কিন্তু এই রোগ সৃষ্টি করতে পারে। সালফার ডাইঅক্সাইড, তারপরে নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইডগুলো, এরা কিন্তু অ্যাজমার প্রকোপকে কিন্তু অনেক পরিমাণে বাড়িয়ে দেয়। তাহলে অ্যাজমা বা হাঁপানি কি বুঝতে পারলে যে এটা একটা শ্বাসকষ্টজনিত এবং শ্বাসনালীর প্রদাহজনিত রোগ, যে রোগ বিভিন্ন অ্যালার্জেনের কারণে হতে পারে। এই অ্যালার্জেনগুলো আমাদের শ্বাসনালীতে যদি আটকে যায়, দীর্ঘদিন ধরে যদি এটা থাকে, তাহলে একটা সময় সেই মানুষ কি করে না, ভালো করে শ্বাস প্রশ্বাস নিতে পারে না, হাঁপাতে থাকে এবং বুকের মধ্যে সাঁই সাঁই শব্দ হয়, খুবই কষ্ট হয়। শ্বাসকষ্ট হলে তো কষ্ট হবেই। তো এইগুলো হচ্ছে অ্যাজমা বা হাঁপানির রোগের কারণ এবং রোগটা কী। এরপরে আরেকটি ফুসফুসের রোগ আছে, সেটার নাম হচ্ছে ব্রঙ্কাইটিস। দেখো, ব্রঙ্কাইটিস রোগটাও তোমরা শুনেছো। এটাও এক ধরনের শ্বাসতন্ত্রীয় রোগ, যাতে ফুসফুসের যে ব্রঙ্কাস এবং ব্রঙ্কিওলগুলো আছে, সেগুলো বিভিন্ন শ্লেষ্মা পর্দা বা মিউকাস পর্দায় প্রদাহজনিত কারণে হয়। এই রোগে কি হয়, ব্রঙ্কাইটিসে প্রবল কাশি হতে থাকে এবং কাশির সঙ্গে কফ বের হয়, কফের নির্গমন ঘটে, দম বন্ধ হয়ে যায়, তারপরে শ্বাস নিলে ঘর ঘর শব্দ হয়, নাক ও সাইনাস যে পথ আছে সেটাও বন্ধ হয়ে যায়। তো এই ধরনের ব্রঙ্কাইটিস রোগ হলে হয়। তো এটাও ফুসফুসের বায়ু চলাচল, নাড়ির প্রদাহ, মানে ফুসফুসের যে নাড়ি দিয়ে বায়ু চলাচল করে, যেগুলো ব্রঙ্কাস ব্রঙ্কিওল বললাম, এইগুলোর প্রদাহজনিত কারণে হয়। ফুসফুস মধ্যস্থ ব্রঙ্কাস ও ব্রঙ্কিওল এই রোগে মেনলি আক্রান্ত হয়। এই রোগের কারণ কি না, বিভিন্ন ধোঁয়া, রাসায়নিক বস্তু বায়ুথলিতে যদি প্রবেশ করে তাহলে কি হবে, এবং ঠান্ডা লাগলেও এই রোগ হয়। বিভিন্ন দূষক পদার্থ যদি বায়ুথলিতে প্রবেশ করে, দূষক যদি বায়ুথলি, আমাদের ফুসফুসের যে বায়ুথলি আছে সেই বায়ুথলিতে যদি পৌঁছায়, বা যদি ঠান্ডা লেগে যায়, ঠান্ডা লাগার কারণেও কিন্তু কি হয়, এই রোগ হয়। তো বিভিন্ন কলকারখানায় যারা কাজ করেন, যেমন ধরো ঝালাই কর্মী, যারা ঝালাইয়ের কাজ করেন, ঝালাই দেন যারা, এছাড়া দমকল কর্মী, এছাড়া কয়লার খনিতে যারা কাজ করেন, দীর্ঘদিন ধরে কর্মরত অবস্থান থাকেন তাদের, এবং যারা ধূমপান করেন, অনেক দিন ধরে ধূমপান করেন, তারা কিন্তু মেনলি এই রোগে আক্রান্ত হন। এই রোগে কি হয় না, জ্বর হয়, বুকে ব্যথা হয়, বুকের মধ্যে ঘর ঘর সাঁই সাঁই শব্দ হয়, সারানোর জন্য অনেক অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্টের প্রয়োজন হয়। তো এই রোগের বিভিন্ন আমরা কারণগুলো দেখলাম, সেটা রাসায়নিক কারণ হতে পারে, প্রাকৃতিক কারণ হতে পারে। যেমন ধরো রাসায়নিক বিভিন্ন যে সমস্ত ব্যক্তিরা কলকারখানায় কাজ করেন, সেখান থেকে বিভিন্ন রাসায়নিক দূষক বের হয়। যেমন ধরো বললাম কয়লার গুঁড়ো বলতে পারো, অ্যাসবেস্টাসের গুঁড়ো বলতে পারো, বিভিন্ন তুলো, ল্যাটেক্স, সিলিকা, এগুলো সব বায়ুর সাথে মিশে যায় এবং আমাদের নাসাপথ দিয়ে আমাদের বায়ুথলিতে যদি প্রবেশ করে তাহলে কিন্তু ব্রঙ্কাইটিস হতে পারে। আবার ধরো যদি ক্রনিক ব্রঙ্কাইটিস হয়, অর্থাৎ ক্রনিক ব্রঙ্কাইটিস মানে দীর্ঘকালীন যিনি ব্রঙ্কাইটিসে ভুগছেন, তার কিন্তু একটা অন্যতম কারণ হতে পারে কি না, ধূমপান বা ধোঁয়া, সিগারেটের ধোঁয়া, বা ধরো যেখানে যে কারখানায় যিনি কাজ করেন সেখানে খুব ধোঁয়ার মধ্যে দিয়ে তাকে অতিবাহিত হতে হয়, তাহলেও কিন্তু তার এই ব্রঙ্কাইটিস রোগটা হতে পারে। তাহলে এই রোগটা মূলত
শ্লেষ্মা ও আবরণী কলার যে সিলিয়াগুলো, সেগুলো সমস্ত ধুলোবালি ও অ্যালার্জেনকে শ্বাসনালী থেকে বের হতে সাহায্য করে। ধোঁয়া এই সিলিয়াগুলোকে কি করে, নষ্ট করে দেয়, ফলে ব্রঙ্কাইটিস রোগ হয়। তাহলে ব্রঙ্কাইটিস রোগটা কি বুঝতে পারলে, এটাও এক ধরনের দূষক পদার্থ বায়ুথলিতে আটকে গেলে, ঠান্ডা লেগে গেলে বিভিন্ন কারণে হতে পারে। নেক্সট যে রোগটা নিয়ে আমরা আলোচনা করব, এই দুটো গেল ফুসফুসের রোগ। এরপরে একটা রোগ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কি না ক্যান্সার। ফুসফুসের রোগ নয়, এটা ফুসফুসেও ক্যান্সার হতে পারে, শরীরের বিভিন্ন বডিতে ক্যান্সার হতে পারে, কিন্তু এখন যে রোগটা নিয়ে আমরা আলোচনা করব সেই রোগটা হচ্ছে কি ক্যান্সার। ক্যান্সার কথাটা সবাই শুনেছো, ক্যান্সার রোগটা কতটা ভয়াবহ সেটা অল্প বিস্তর সকলেরই জানা আছে, কারণ এখনকার দিনে ক্যান্সারের কোনো কিওরেবল ওষুধ, এখনও মেডিসিন আবিষ্কার হয়নি। এটা নিয়ে অনেক গবেষণা, অনেক পড়াশোনা চলছে, কিন্তু একে সাময়িকভাবে প্রতিহত করার জন্য কিছু ব্যবস্থা চিকিৎসকরা করেছেন, যেটার মাধ্যমে কিছুটা হলেও উপকৃত হওয়া যায়। বা যদি ক্যান্সার খুব প্রথম দিকে, ক্যান্সার শুরু হবার প্রথম স্টেজের দিকে যদি ধরা পড়ে, সেক্ষেত্রে কিছুটা কিওর হওয়ার সম্ভাবনা থাকে। আদারওয়াইজ কিন্তু এই ক্যান্সার কিন্তু মারণ রোগ, অর্থাৎ ক্যান্সার হলে মানুষের মৃত্যু কিন্তু অনিবার্য। তো এই ক্যান্সার শব্দটি ল্যাটিন শব্দ ক্যানক্রাম থেকে এসেছে, মনে রাখবে ল্যাটিন শব্দ ক্যানক্রাম, ক্যানক্রাম CANCRUM। এই ক্যানক্রাম থেকেই তোমার উদ্ভব হয়েছে কি না ক্যান্সার। তো এই ক্যান্সার, এই ক্যানক্রামকে ইংরাজিতে বলা হয় কার্সিনোমা। কার্সিনোমা মানে কি না, যেসব পদার্থ থেকে ক্যান্সার সৃষ্টি হয় তাদেরকে বলা হয় কার্সিনোজেন। মানে আমরা যেমন বললাম অ্যালার্জি সৃষ্টি করে যে সমস্ত পদার্থ তাদের অ্যালার্জেন বলে, তেমনি ক্যান্সার সৃষ্টিকারী পদার্থদের বলা হচ্ছে কার্সিনোজেন বা কার্সিনোজেনিক পদার্থ। কার্সিনোজেন কোনগুলো? কার্সিনোজেন পদার্থ যে সমস্ত পদার্থ, বা শুধু কার্সিনোজেন বললেও বুঝতে হবে, যেসব পদার্থ থেকে ক্যান্সার সৃষ্টি হয়, ক্যান্সার সৃষ্টিকারী পদার্থকে বলা হচ্ছে কার্সিনোজেন। এরকম অনেক কার্সিনোজেন আমাদের পৃথিবীতে আছে যেগুলো ক্যান্সার রোগ সৃষ্টি করতে পারে। ক্যান্সার রোগে মেনলি কি হয় না, দেহের কলাকোষে অনিয়ন্ত্রিতভাবে বিভাজন হয়। আমাদের যে সেল ডিভিশন হয় বা কোষ বিভাজন হয়, এই কোষ বিভাজনটা যদি অনিয়ন্ত্রিতভাবে হতে থাকে, অর্থাৎ নিয়ন্ত্রণ ছাড়াই যদি ক্যান্সার হয়, তখন তাকে বলা হচ্ছে নিয়ন্ত্রণ ছাড়া যদি সেল ডিভিশন হয়, তখন সেটা ক্যান্সারে রূপান্তরিত হয়ে যায়। আর ক্যান্সার সৃষ্টিকারী যে জিন, আমাদের শরীরে ক্রোমোজোমে যে জিন থাকে, ক্যান্সার সৃষ্টিকারী জিনকে বলা হচ্ছে কি অঙ্কোজিন। কি বলা হয়? অঙ্কোজিন। তাহলে অঙ্কোজিন কি না, যে ক্যান্সার সৃষ্টিকারী জিন তাকে বলা হচ্ছে কি অঙ্কোজিন। এক্ষুনি বললাম যে ক্যান্সার রোগটা হয় কিসের জন্য না, অনিয়ন্ত্রিত সেল ডিভিশনের জন্য। এই অনিয়ন্ত্রিত সেল ডিভিশন হওয়ার পর তা যদি সারা দেহে ছড়িয়ে পড়ে, তাহলে কিন্তু অন্যান্য যে কলা কোষ আছে সেগুলোর ক্ষতি সাধন করে, তখনই সেটা ক্যান্সার হয়ে যায়। তো যে ধরনের আমরা জানি অনিয়ন্ত্রিত ডিভিশন হলে কি হবে না, টিউমার সৃষ্টি হবে। কিন্তু এই টিউমার বিভিন্ন রকমের হয়। যখন টিউমারটা ম্যালিগন্যান্ট হয়ে যায়, যখন টিউমারটা কিসে পরিণত হয়, ম্যালিগন্যান্ট হয়ে যায়, তখন তাকে বলা হচ্ছে কি না, সেটা ক্যান্সারের জন্য দায়ী। ঠিক আছে, ম্যালিগন্যান্ট হয়ে যায় তখন সেটা
ক্যান্সারের জন্য দায়ী হয়ে যায় এবং শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এইভাবে বিভিন্ন অংশে ছড়িয়ে পড়াটাকে বলা হচ্ছে কি মেটাস্ট্যাসিস। মেটাস্ট্যাসিস কি না, কোনো একটা ক্যান্সার সেল যদি শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে তাহলে এই ছড়িয়ে পড়াটাকে বলা হচ্ছে মেটাস্ট্যাসিস। মেটাস্ট্যাসিস হলে কিন্তু সেটা ক্যান্সারের জন্য দায়ী হবে। এবার দেখো ক্যান্সার রোগটার যে প্রকৃতি এটা কীরকম, এটা একটা জিন ঘটিত রোগ বলতে পারো, যেটা অঙ্কোজিন, যদি নর্মাল জিন অঙ্কোজিনে রূপান্তরিত হয় তাহলে হতে পারে। এছাড়াও বিভিন্ন পরিবেশগত যে কার্সিনোজেনগুলো আছে সেই কার্সিনোজেন তোমার শরীরে দীর্ঘদিন প্রবেশ করতে থাকলে তাহলেও কিন্তু ক্যান্সার হতে পারে। তো এই কার্সিনোজেনগুলো মানব জিনকে কার্সিনোজেন যে পদার্থ এমনি যদি নর্মাল জিনের মিউটেশন ঘটে কোনো কারণে অঙ্কোজিনে রূপান্তরিত হয় তাহলে হতে পারে, কিন্তু এটা নর্মালি হয় কখন, যখন কার্সিনোজেনিক পদার্থগুলো বা কার্সিনোজেন তোমার শরীরে দীর্ঘদিন প্রবেশ করবে তখন তোমার নর্মাল জিনকে সে কী করবে, ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী জিন অঙ্কোজিনে রূপান্তরিত হতে একে অ্যাক্টিভ করে তুলবে। কার্সিনোজেন দীর্ঘদিন ধরে প্রবেশ করলে তখন তোমার নর্মাল জিন অঙ্কোজিনে রূপান্তরিত হবে বা পরিবর্তিত হবে এবং ক্যান্সার সৃষ্টির কারণ। তো ক্যান্সার এর মেনলি যে কার্সিনোজেনগুলো আছে যেগুলো রোগ সৃষ্টি করে, সেরকম আমাদের পৃথিবীতে যে সমস্ত কার্সিনোজেন আছে সেগুলো যেমন ধরো বিভিন্ন কীটনাশক, আগাছানাশক, এগুলো আমাদের কৃষি জমিতে ব্যবহার করা হয়। তো এইগুলো কিন্তু ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী। কীটনাশক, রাসায়নিক পদার্থ এগুলো খুব ক্ষতিকারক পদার্থ। এই পদার্থর কিছু ভালো দিকও আছে কিন্তু খারাপ দিকটাই বেশি, কারণ এগুলো যদি অত্যধিক পরিমাণে ব্যবহার করা হয় তাহলে বিভিন্ন ফসল বা খাদ্যের মধ্যে আমাদের শরীরে প্রবেশ করতে থাকবে এবং সেই কার্সিনোজেনটা পরবর্তী ক্ষেত্রে আমাদের নর্মাল জিনকে অঙ্কোজিনে পরিবর্তিত করতে পারবে। এছাড়া বিভিন্ন যে তেজস্ক্রিয় পদার্থ, যে যারা বিভিন্ন কলকারখানায় কাজ করেন, বিভিন্ন খনিতে কাজ করেন, সেখানে বিভিন্ন রকম তেজস্ক্রিয় পদার্থের সংস্পর্শে এলে এই তেজস্ক্রিয় পদার্থ কিন্তু ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী। এছাড়াও ক্যান্সারের আরেকটি অন্যতম কারণ হচ্ছে কিন্তু ধূমপান। অর্থাৎ যারা স্মোকিং করেন তারা যদি দীর্ঘকাল ধরে স্মোক করতে থাকেন তাহলে তাদের এই ধূমপান বা বিড়ির ধোঁয়া বা সিগারেটের ধোঁয়াতে কি থাকে না, অসংখ্য কার্সিনোজেনিক পদার্থ থাকে যেগুলো কিন্তু ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী। এই ধোঁয়ার মধ্যে যে সমস্ত কার্সিনোজেনগুলো থাকে সেগুলো যেমন হচ্ছে অ্যাসিটালডিহাইড থাকে, ভিনাইল ক্লোরাইড থাকে, ফর্মালডিহাইড থাকে, এরা সব ধোঁয়াতে থাকে, এরা কিন্তু ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী। এছাড়াও কেউ যদি দীর্ঘকাল ধরে তামাক খেতে থাকে, তামাক, খৈনি, গুটকা এই ধরনের পদার্থ খেতে থাকে, তাহলে কি হবে, নিয়মিত এগুলো যদি কেউ সেবন করে তাহলে কিন্তু তার শরীরে ক্যান্সার সৃষ্টি হবে। এগুলো সবই হচ্ছে কার্সিনোজেনিক পদার্থ। ক্যান্সার রোগের অনেক লক্ষণ আছে, যেমন হচ্ছে ধরো গ্ল্যান্ডের স্ফীতি। বিভিন্ন জায়গায় আমাদের শরীরে যে গ্ল্যান্ড, কারণ ক্যান্সারের প্রথম লক্ষণ হচ্ছে টিউমার সৃষ্টি হবে, বিনাইন টিউমার সৃষ্টি হবে, ম্যালিগন্যান্ট টিউমার সৃষ্টি হবে। তো তখন কী হবে না, ক্যান্সার রোগ সৃষ্টি হবে। তাহলে বিভিন্ন জায়গায় স্ফীতি দেখা যাবে। এছাড়াও শ্বেত রক্তকণিকার যে সংখ্যা, লিউকেমিয়া বলি যেটাকে আমরা, সেটা বৃদ্ধি পেলে এই রোগটা হবে। এছাড়াও কোনো স্থানে যদি অত্যধিক রক্তক্ষরণ হয়, এই সমস্ত কারণেও কিন্তু ক্যান্সার হতে পারে। তো ক্যান্সার রোগের চিকিৎসার জন্য কি করা হয় না, বায়োপসি করে ক্যান্সার রোগকে প্রথমে চিহ্নিত করা হয়। বায়োপসি মানে যে জায়গাটায় তোমার কোনো অস্বাভাবিকতা দেখা দিয়েছে সেখান থেকে কিছুটা তরল বা কিছুটা তার নির্যাস নিয়ে বিভিন্ন প্যাথোলজি সেন্টারে সেটা পরীক্ষা করা হয় যে এর মধ্যে ক্যান্সারের সেল আছে কি না,
যখন দেখা যায় যে সেটা পজিটিভ তখন সেটা ক্যান্সার রোগ হয়েছে বলে চিহ্নিত করা হয়। এছাড়াও এর চিকিৎসাটাকে এই ক্যান্সার রোগের চিকিৎসার জন্য বিভিন্ন কেমোথেরাপি, রেডিওথেরাপি, শল্য চিকিৎসা এই সমস্ত ব্যবস্থা নেওয়া হয়। রেডিওথেরাপি দিয়ে সেই ক্যান্সারের সেলটাকে পুড়িয়ে দেওয়া হয় বা মেরে দেওয়ার চেষ্টা করা হয় যাতে সেটা পরবর্তী জায়গায় ছড়িয়ে পড়তে না পারে। এছাড়াও বিভিন্ন রেডিয়েশন দিয়ে সেই জায়গার যে সেল সেটাকে নষ্ট করে দেওয়া বা সেই যাতে আর ছড়িয়ে পড়তে না পারে তার কিছুটা ব্যবস্থা কিন্তু করা হয়। তো এইগুলো হচ্ছে, এছাড়া বিভিন্ন অপারেশনের মাধ্যমে সেই সেলটাকে বা সেই টিউমারটাকে কেটে বাদ দিয়ে এই ক্যান্সারকে প্রতিহত করার চেষ্টা করা হয়। কিন্তু পার্টিকুলার কোনো নিয়ম কোনো ওষুধ নেই যেটা খেলেই ক্যান্সার রোগ ভালো হয়ে যাবে। তাহলে ক্যান্সারটা বুঝতে পারছো একটা মারণ রোগ, কতটা মারাত্মক ক্যান্সার রোগ সম্পর্কে জানলে। এবার আমরা বিভিন্ন যে দূষক পদার্থ, তাদের উৎস এবং ক্যান্সার সৃষ্টিকারী যে স্থান সেগুলো সম্পর্কে জানবো। এগুলো কিন্তু পরীক্ষার সময় শর্ট কোয়েশ্চেনে আসে। তাহলে এখানটা একটু মুছছি, আমি একটু লিখছি। না, বিভিন্ন দূষক পদার্থ যারা কার্সিনোজেন বললাম সেগুলো কি কি, যেমন ধরো এখানে লিখছি দূষক পদার্থ, তাদের কি উৎস, আর নেক্সট হচ্ছে কোথায় ক্যান্সার সৃষ্টি করে, অর্থাৎ ক্যান্সার সৃষ্টির স্থান। ঠিক আছে, এরকম কিছু দূষক পদার্থের কথা আমি বলছি। যেমন 1 নম্বর লিখছি, ধরো কি লিখবো, যে আর্সেনিক যৌগ। আর্সেনিকের কথা তোমরা জানো, এটা আমাদের খাদ্যের মধ্যে দিয়ে, জলের মধ্যে দিয়ে আমাদের শরীরে প্রবেশ করে। আর্সেনিক যদি আমাদের শরীরে প্রবেশ করে, প্রথম নর্মাল যে ওষুধটা হয়, যে রোগটা হয় আর্সেনোকোসিস বা প্লাক ফুট ডিজিজ হয়। কিন্তু যখন এটা প্রাকৃতিক এবং বিভিন্ন মেডিসিনের কারণে আমাদের শরীরে ঢুকতে থাকে, তাহলে এর উৎস হচ্ছে প্রাকৃতিক। প্রাকৃতিক মানে মাটির তলায় থাকে এটা, তো সেই জন্য প্রাকৃতিক। আর বিভিন্ন ঔষধ যখন আমরা খাই, ওষুধ যখন খাই তখন তার মধ্যে দিয়ে আর্সেনিক আমাদের শরীরে ঢুকতে পারে। কোথায় কোথায় ক্যান্সার সৃষ্টি করে, কারণ আর্সেনিকোসিস হলে আমাদের ত্বক ক্ষতিগ্রস্ত হয়। তো দীর্ঘদিন ধরে এটা প্রবেশ করলে ত্বকে বা স্কিনে মানে ক্যান্সার হতে পারে। এছাড়া ফুসফুস এবং যকৃৎ, এখানে কিন্তু ক্যান্সার সৃষ্টি হতে পারে। এরপরে একটা ক্ষতিকারক পদার্থ অ্যাসবেস্টস। অ্যাসবেস্টসের কারখানায় অনেকে কাজ করেন। অ্যাসবেস্টসের উৎস কি না, অ্যাসবেস্টসের যে ফ্যাক্টরি বা কারখানা বলতে পারো, অ্যাসবেস্টসের ফ্যাক্টরি বা কারখানাতে যিনি কাজ করেন তার কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুব বেশি। তো এটার দ্বারা কিসের রোগ হতে পারে, প্লুরা আর ফুসফুস। প্লুরা কি না, ফুসফুসের যে আবরণী তাকে বলা হচ্ছে প্লুরা, তো তাতে হতে পারে এবং ডাইরেক্ট ফুসফুসেও কিন্তু ক্যান্সার সৃষ্টি হতে পারে। এছাড়াও আরও কিছু যৌগ আছে, যেমন ধরো বেনজিন। এই বেনজিনের উৎস কি না, বিভিন্ন রাসায়নিক যে শিল্প, তাহলে এর উৎস হচ্ছে রাসায়নিক শিল্প থেকে বিভিন্ন ধরনের বেনজিন নির্গত হয় বা বেনজিন থাকে। তো এটা আমাদের পরিপাক তন্ত্রকে, অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেমে ক্যান্সার হতে পারে। পরিপাক তন্ত্রকে অ্যাফেক্টেড করে। এরপরে যে পদার্থটা সেটার নাম হচ্ছে কি না, কোল্টার।
কোল্টার কোথা থেকে পাওয়া যায়? এটাও কোল্টার শিল্প থেকেই পাওয়া যায়। এটা আমাদের ফুসফুস আর ত্বকে রোগ সৃষ্টি করে। এছাড়াও ক্যাডমিয়াম যৌগ, এটাও ক্যাডমিয়াম শিল্প থেকেই পাওয়া যায়। আর এর দ্বারা যেটা হয় সেটা হচ্ছে আমাদের প্রস্টেট এবং ফুসফুস, প্রস্টেট গ্ল্যান্ডে, প্রস্টেট এবং ফুসফুসে এই রোগ সৃষ্টি করতে পারে। তাহলে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের দূষক পদার্থ, তাদের উৎস এবং তারা কি কি রোগ সৃষ্টি করছে সেগুলো কিন্তু আমরা জানলাম। আর কি জানলাম এই অংশ থেকে? যে বিভিন্ন ধরনের ফুসফুসের যে ডিজিজগুলো বা রোগগুলো তখন কি হয় না, এই রোগগুলো কেন হয় এবং কি কারণ সেগুলো সম্পর্কে জানলাম। এছাড়া মারণ রোগ, ক্যান্সার সম্পর্কে জানলাম। তাই ক্যান্সার সম্পর্কে অনেক কিছু নতুন তথ্য জানলাম যেগুলো থেকে শর্ট কোয়েশ্চেন আসতে পারে। তো আমাদের যে এখান থেকে যে টপিকগুলো মুখস্থ করতে হবে বা পড়তে হবে, যে অ্যাজমা বা হাঁপানির কি লক্ষণ সেটা পড়তে হবে, বা অ্যাজমা হাঁপানি কেন হয়, ব্রঙ্কাইটিসের কি লক্ষণ, কেন হয়, ক্যান্সার থেকে অনেক রকম প্রশ্ন আসে, অঙ্কোজিন কি, কার্সিনোজেন কি, ম্যালিগন্যান্ট কি, বিনাইন টিউমার, যখন নর্মাল টিউমার যখন ম্যালিগন্যান্ট হয়ে যায়, অর্থাৎ যখন সেটা গোটা শরীরে ছড়িয়ে পড়তে থাকে তখন সেটা ক্যান্সারের সৃষ্টি করে। অর্থাৎ অনিয়ন্ত্রিত ডিভিশন হলেই আমাদের টিউমার সৃষ্টি হবে। নর্মাল অবস্থায় থাকলে বিনাইন বলা হয় তাকে, কিন্তু বিনাইন টিউমার যখন ম্যালিগন্যান্ট হয়ে যায়, অর্থাৎ বিভিন্ন সেলকে অ্যাফেক্টেড করে বা ছড়িয়ে পড়তে থাকে, মেটাস্টেসিস করতে থাকে, তখন কিন্তু সেটা ক্যান্সারের সূচনা করে। এবার আর কি পড়তে হবে এখান থেকে? ক্যান্সারের জন্য দায়ী বিভিন্ন প্রকার কার্সিনোজেনগুলোর কি নাম এবং কোন কোন কার্সিনোজেন থেকে কি কি ধরনের রোগ হয় এগুলো আমাদেরকে পড়তে হবে। তাহলে তোমরা এই কোয়েশ্চেন অ্যান্সারগুলো বা এই টপিকটা থেকে পড়বে এবং রেডি করে আমাকে ইনবক্সে সেন্ড করবে।